আজকের যে প্রশ্নটি রয়েছে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ওয়াজ দ্য ডিভিশন অফ ইউরোপ, ইস্টার্ন ওয়েস্টার্ন। কমেন্ট অন দিস। এবার এই টপিকটার কোশ্চেনটা হচ্ছে 40 মার্কসের, ঠিক আছে? এটার সাথে তুমি ন্যামকে জুড়তে পারো যদি তার থেকেও বেশি বড় কোশ্চেন আসে। যেহেতু আমি ন্যাম লিখে দিয়েছি, তাই আমি এখানে আর ন্যামের নোটটাকে জুড়ছি না। ওকে, ফাইন। এবার এখানে আমি দেখতে পাচ্ছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ইউরোপের ডিভিশন বলছে। খেয়াল যদি করে দেখি ইউরোপের ডিভিশন, আমি সিম্পল ভাবে গোটা ইউরোপকে যদি আমি একটু স্টাডি করার চেষ্টা করি, তাহলে আমি এখানে সিম্পল এখানে এই যে ইউরোপের যে জোনটা আমি দেখতে পাচ্ছি, সেখানে আমি এই যে জার্মানি যে ডিভিশনটা আছে, কোথাও না কোথাও টার্কিকে আমি সাইড দিয়ে, টার্কি তো আর এমন একটা জায়গা যেখান থেকে ইউরোপ আফ্রিকার মধ্যে কানেক্টিভিটি রয়েছে, এশিয়ার সাথে কানেক্টিভিটি রয়েছে। এই যে ইউরোপের যে ডিভিশনটা, এই ডিভিশনটা বা এই যে এলাকাগুলো, আমি যদি অল্প করে বলি, আমি ধরে নিলাম এখানকার ব্যাকগ্রাউন্ডে কারোর কোনো নলেজ নেই ওয়ার্ল্ড হিস্ট্রির, বাট আমরা মডার্ন হিস্ট্রিতে যখন পড়েছি তখন আমরা এই আইডিয়াটা তো পেয়েছি যে আমাদের এখানে সিম্পল, এখানে কারা কারা প্রেজেন্ট রয়েছে। ইউকে বলে কেউ আছে, জার্মানি বলে কেউ আছে, ইটালি বলে কেউ আছে, টার্কি এরা রয়েছে, ফ্রান্স আছে, ইউএসএসআর আছে, এরা জাপান আছে। না, পর্তুগালকে আমি এখানে কেন নেব? ঠিক আছে, মানে আমি একদম একদম তোমার ওয়ার্ল্ড ওয়ারের রেসপেক্টে বলছি। তো ওয়ার্ল্ড ওয়ারের রেসপেক্টে একটা কথা মাথায় রাখবে, অলওয়েজ ইউকে আর ফ্রান্স এখানে একটা জায়গায়, আর জার্মানি আর ইউএসএসআর জাপান আরেকটা জায়গায়, রাইট? এই থটটা, ছোট্ট থটটা একটু মাথায় রাখবে, এই ছোট্ট থট প্রথমত। আর কারোর কিছু বাদ বাকি এরকম অনেক সময় থাকবে, ইটালি কখনো ফ্রান্সের সাথে থাকবে, কখনো জাপানের সাথে থাকবে, কখনো টার্কি আবার ইউএসএসআর এর সাথে থাকবে, এদের মধ্যে আবার সমস্যা তৈরি হয়, এটা নিয়ে পরে কথা বলা যাবে। মেন প্রাইম টিম হিসেবে যদি আমরা দেখি, ইউকে আর ফ্রান্সকে আমি আপাতত এক জায়গায় দেখতে পাচ্ছি, জার্মানি জাপান ইউএসএসআর কে এক জায়গায় দেখতে পাচ্ছি। সিম্পল ব্যাপার, ইউকে এখানে যেই টিমটাতে রয়েছে সেই টিমটাতে আমি তার সাথে ফ্রান্সকে দেখতে পাচ্ছি, এই কনসেপ্টটা ব্রেনে থাকবে। ইউকে আর ফ্রান্স এক জায়গায় যেহেতু আছে, ইউএসএ তো আমার ইউরোপের পার্ট না, ইউএসএ তো কোন কোন দূরের পার্ট, তাই না? এবার এই যে ইউরোপের যে ডিভিশনটা হচ্ছে ইস্টার্ন এন্ড ওয়েস্টার্ন, এই ডিভিশনটা কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, সেটা কিভাবে ইম্প্যাক্ট ফেলছে আমাদের গোটা ওয়ার্ল্ডকে, আমরা সেটা নিয়ে কথা বলবো। তো এই কোশ্চেনটা অনেক রকম ভাবে আসতে পারে, লাইক কোল্ড ওয়ারের সূচনাটা কি? এই কোশ্চেনটা, এটাই হচ্ছে উত্তর, কোল্ড ওয়ারের সূচনা। ঠিক আছে, কারণ কোল্ড ওয়ার মানেই হচ্ছে গিয়ে এই বাইপোলার সেকশন। বাইপোলার কথার অর্থ আমি কি বলতে চাইছি? বাইপোলার কথার অর্থ আমি এখানে সিম্পল ভাবে বলতে চাইছি ইউএস আর সোভিয়েত ইউনিয়নের পাওয়ারের ডিভিশন। ইউএস আর সোভিয়েত ইউনিয়নের পাওয়ারের টেনশনটা হলো বলেই না কোল্ড ওয়ারটা হলো, ওটাই তো কোল্ড ওয়ার, আর তো কিছু না। তাহলে এটা হলোটা কেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে? আমি কি বলতে পারি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সাথে এর কোনো কানেকশন নেই? না, এটা তো এটারই কানেকশন। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের প্রবলেমটাই তো এটা, এটা হচ্ছে থট। এবার তোমাদের ব্যাকগ্রাউন্ড মাইন্ডে তোমরা যদি মডার্ন হিস্ট্রি একবারও ছোট করে সিম্পল ভাবে পড়ে থাকো, তাহলে তোমরা এটা জানবে যে জাপান আর জার্মানি হেরে গেছিল তো, এবং তাদের বম্বাস্টিং হয়েছিল তাদের উপর হিরোশিমা এন্ড নাগাসাকিতে। এটা হচ্ছে একটা জিকে, নর্মাল জিকের পার্ট, ছোটবেলায় সবাই পড়েছি, এটার জন্য ওয়ার্ল্ড হিস্ট্রি জানতে লাগে না। এবার এই যে এই জায়গায়, তার মানে এরা হেরে গেছিল বলে সিক্সথ এবং নাইন্থ একদম। এবার এরা হেরে গেছিল, নিশ্চয়ই এদের উপর কিছু না কিছু ইমপ্লিমেন্টেশন হয়, কিছু না কিছু কনফারেন্সের এফেক্ট এদেরকে সহ্য করতে হয়। সেটা কি? তার মানে ওয়ার্ল্ড ওয়ার টুতে জিতেছিল কে? ইউকে। ফাইন, ওটার কনসেপ্ট আছে শুভম, ওটার কনসেপ্ট আছে, আমি আসবো, চিন্তা নেই, আসবো। এবার end of World War II and the division of Europe, despite their wartime alliance, Soviet Union and US and Great Britain intensified rapidly as the war come to close and leaders discussed what to do with Germany. দেখো, সবসময় একটা কথা মাথায় রাখবে, শত্রুর শত্রু আমার মিত্র যেমন, আমার শত্রু তোমার শত্রু যখন এক হবে, তুমি আমি বন্ধু ওই শত্রুকে আটকানোর জন্য। ঠিক আছে, মানে এখানে পয়েন্টটা হচ্ছে জার্মানি এখানে কমন এনিমি সবার,
ফাইন। এবার তার মানে এটা নয় যে ইউএসএ আর ইউকে বন্ধু, এরা নিজেরা নিজেদের শত্রু, কিন্তু এদের কমন শত্রু হচ্ছে জার্মানি। তাই জন্য এরা নিজেদের সাথে হাত মিলিয়েছিল যাতে জার্মানিকে ট্যাকেল করা যায়, নিজেদের স্বার্থে এরা টিম করেছিল। এবার যেই মোমেন্টে তোমরা যদি একদম প্রেজেন্ট নিজের লাইফের কন্ডিশনকে নিয়ে যদি একটু স্টাডি করো, তাহলে ব্যাপারটাকে যদি এইভাবে বোঝার চেষ্টা করো, তাহলে ভেবে দেখো তো, যখন তোমার সেই শত্রু পদোন্নত হয়ে যাবে, তখন তোমার যে টিম মেম্বার থাকবে সে তো তোমার এমনিই শত্রু, তাকে কি তুমি আর ভালো চোখে দেখবে? তার সাথে তোমার কি বন্ধুত্বটা টিকে থাকবে? কখনোই না। তোমার তো মনে হবে যে হয়ে গেছে, অশান্তি মিটে গেছে, এখন আমাকে আমার জায়গাটা ফিরিয়ে দিতে হবে, এই কনসেপ্টটা থাকবে। ঠিক আছে, ব্যাস কাজ শেষ, রিস্তা শেষ একদম। তো এই যে ওয়ার টাইমে অ্যালায়েন্সেস দেখবে, আমরা যখন পড়বো ওয়ার্ল্ড হিস্ট্রি, তখন ওয়ার টাইমে প্রচুর অ্যালায়েন্স গঠন হবে, বিভিন্ন কান্ট্রির সাথে কন্টিনিউয়াস অ্যালায়েন্স ঘটাবে। এবং এই জায়গায় সোভিয়েত ইউনিয়ন, ইউনাইটেড স্টেট, গ্রেট ব্রিটেন, এদের মধ্যে অ্যালায়েন্স থাকলেও যেই মুহূর্তে যুদ্ধর এন্ডিংটা আমরা দেখতে পারবো, লিডাররা এবার ডিসকাস করা শুরু করবে, আচ্ছা জার্মানিকে নিয়ে করবোটা কি। কারণ জার্মানি অনেকের ক্ষতি করেছে, সবার ক্ষতি করেছে, তাই ক্ষতির যে রেজাল্টটা যেটা পাবো, সেটা কে কতটা কিভাবে নেব, এটার একটা হিসাব নিকাশ নিয়ে বসবে এরা। তো পোস্ট ওয়ার নেগোসিয়েশন সেখানে আসবে, এবং সেখানে দুটো কনফারেন্স হবে 1945-এ। তো 1945-এ যে দুটো কনফারেন্স হবে, একটা হবে অফিসিয়াল, আর একটা বেসিক্যালি যুদ্ধের আগে হবে। বেসিক্যালি আমরা বলতে পারি মানে যুদ্ধের আগে ইন দ্য সেন্স লাইক একদম অফিসিয়াল এন্ড যুদ্ধের, আরেকটা তার কিছুদিন বাদে। মানে যুদ্ধটা বললেই আজকে এন্ড হয়ে গেল এমনটা তো হয়নি, কারণ একটা স্টেজে হয়েছে, বিভিন্ন আলাদা আলাদা স্টেপে হয়েছে। আচ্ছা ওই জায়গাটা কন্ট্রোল করে নিলাম, যুদ্ধটা এন্ড। তো একটা ছিল অফিসিয়াল এন্ড, আর তার অফিসিয়াল এন্ডের পরে গিয়ে আর বহুদিন বাদে যুদ্ধ এন্ড হয়েছে। তাহলে বলছে 1945-এ দুটো কনফারেন্স হবে, ওয়ান বিফোর দ্য অফিসিয়াল এন্ড অফ দ্য ওয়ার অ্যান্ড ওয়ান আফটার। এবার এই যে কনফারেন্সেস গুলো, এটাই হচ্ছে স্টেজ ফর বিগিনিং অফ কোল্ড ওয়ার অ্যান্ড ডিভাইডেড দ্য ইউরোপ। তাহলে এই কোশ্চেনটা থেকে আমরা দুটো কোশ্চেনের আনসার করতে পারবো, এক কোল্ড ওয়ার সূচনা কিভাবে হলো, আর ইউরোপের ডিভিশন কিভাবে হলো। আরো কোশ্চেন বের করা যেতে পারে, সেকেন্ড ওয়ার্ল্ডের এফেক্টটা কি হলো, অথবা ন্যামের প্রয়োজন কেন হলো। এই চারটে কোশ্চেন এখান থেকে আমি বের করতে পারি, একই আনসার, থটটা ক্লিয়ার করো, তাহলে আনসার নিজের মতন করে গুছিয়ে দিতে পারবে। সো এই 1945-এ একটা কনফারেন্স আমরা এখানে দেখতে পারলাম, এই কনফারেন্সের নাম হচ্ছে ইয়াল্টা কনফারেন্স, মুখস্থ রাখতে হবে। ইয়াল্টা কনফারেন্স 1945-এ, এখানে আমরা দেখতে পারলাম যে যুদ্ধ চলছে, মানে এন্ড হবে হবে এরকম পরিস্থিতি হচ্ছে। দে ওয়ার কনফিডেন্ট অফ অ্যান অ্যালাইড ভিক্টরি, ইউএস প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ব্রিটিশ প্রেসিডেন্ট উইনস্টন চার্চিল এবং স্ট্যালিন, এরা কি করলো, ইয়াল্টা ক্রিমিয়াতে, এরা হচ্ছে গিয়ে পোস্ট ওয়ার 2-তে ইউরোপকে আমরা কিভাবে ডিভাইড করব সেটা নিয়ে একটা প্ল্যানিং প্রোগ্রাম করলো। আমি যদি তোমাদেরকে এই যে জার্মানির লোকেশন দেখাই, দেখো কেমন ইউরোপের একদম পাশেই না। তাহলে ইউরোপের ডিভিশনটা ঠিক কেমন ভাবে হবে, ইস্ট ওয়েস্ট, এই যে জায়গাটায় কেমন ভাবে হবে, যে জার্মানির টেরিটরি গুলো বা জার্মানি যা যা দখল করে রেখে দিয়েছে, সেই দখলটার থেকে বেরোনো, মানে সেটার আর কি পোস্ট ওয়ার ডিস্ট্রিবিউশন এরা কিভাবে করবে, এটা নিয়ে কথা হলো। তো প্রত্যেকটা কান্ট্রির লিডার এখানে কি করবে, তাদের নিজস্ব আইডিয়া দেবে, তারা বলবে কিভাবে রিবিল্ড করা যায়, রিএস্টাবলিশ করা যায় ওয়ার টন কন্টিনেন্টকে। কারণ কন্টিনেন্ট তো পুরো গন্ডগোল হয়ে গেছে, এখান থেকে এর সাথে ওর অশান্তি এই নিয়ে সমস্যা হয়েছে। তো এখানে রুজভেল্ট ওয়ান্টেড সোভিয়েত পার্টিসিপেশন ইন দ্য নিউলি ফর্মড ইউনাইটেড নেশন and immediately support from the Soviets in fighting ongoing war in the Pacific against the Japan। তাহলে এই কনটেক্সটটা থেকে তোমাদের ক্ষেত্রে পরীক্ষাতে কিন্তু এই যে টাইমটাতে মানে ইউনাইটেড নেশনের ডিফারেন্ট অর্গানাইজেশন, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, কিংবা ওয়ার্ল্ড ব্যাংকের ডিফারেন্ট বডি, এবং তাতে ইন্ডিয়ার এফেক্ট সবটা পড়তে হবে। কারণ 1:40 আমি এক্সপেক্ট করতেই পারি যে ওই জায়গাটা থেকে আসছে, ঠিক আছে, তো আমি পড়াবো, চিন্তার ব্যাপার নেই। সিম্পল কনসেপ্ট, এই মুমেন্টে যদি নর্মাল জিকে জানো, ইনফ্যাক্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমি পড়িয়েছি, ইউনাইটেড নেশনের ফরমেশন হয়ে গেছে তো এই মুমেন্টে। তো ইউনাইটেড নেশনের এই যে ফরমেশন হয়ে গেছে, আমি ইটসেলফ এক একটা টপিক, মানে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক ধরো একদিন পড়িয়ে দিলাম, ইউনাইটেড নেশন একদিন পড়িয়ে দিলাম, আমি পড়িয়ে দেবো, ওগুলোর প্রায় প্রায় 1 মাস মতো লাগবে আমার অর্গানাইজেশন গুলো পড়াতে ডিটেলে। সো এখানে দেখো এই যে সোভিয়েত পার্টিসিপেশন দেখা যাচ্ছে, যে
এই যে ইউনাইটেড নেশনের ফরমেশন করেছিল কে? সিম্পল ব্যাপার, ইউএসএ, মানে মেন মাথাটাকে ইউএসএ। তো ইউএসএ কি চাইবে? ইউএসএ চাইবে সেখানে সবাই মিলে যাতে পার্টিসিপেট করে, কারণ এগেইন এখানে থটটা কি, ইউএস এর কাছে মানি পাওয়ার আছে, ইউএস এর কাছে মানি পাওয়ার আছে মানে তার কাছে ভোটিং পাওয়ারও বেশি আছে, তার কাছে ভোটিং পাওয়ার বেশি আছে মানে ইন দ্য সেন্স পুরো ওয়ার্ল্ডটাকে ওই অর্গানাইজেশনের নামে ওই চালাবে। তাহলে ওর চিন্তা ভাবনা এটা থাকবে যাতে পার্টিসিপেশনটা হয়। সো এখানে রজভেল্ট তিনি চাইছিলেন সোভিয়েত পার্টিসিপেশন যেন হয় ইউনাইটেড নেশনে, এবং তিনি চাইছিলেন অনগোয়িং যে যুদ্ধটা হচ্ছে জাপানের এগেনস্টে তাতে যাতে রাশিয়া পার্টিসিপেট করে। ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার, কোনো প্রবলেম নেই। এবার এখানে একটা পয়েন্ট আছে, এখানে পয়েন্টটা হচ্ছে গিয়ে রাশিয়া জাপানের সাথে পার্টিসিপেট করবে কি করবে না। এই জন্য আমি আগে তোমাদেরকে রাশিয়া আর জাপানের বিহেভিয়ারটা পড়েছিলাম এই জাস্ট কিছুদিন আগে চায়নাকে নিয়ে। তাহলে রাশিয়া আর জাপানের সাথে বন্ধুত্ব রাখার প্রয়োজনীয়তা আছে কি নেই? আছে তো, আছে। এই মোমেন্টে রাশিয়াকে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে ইউএস এর দ্বারা জাপানের এগেনস্টে কি লড়াই করতে। এবার ইউএসএ কোথায় থাকে, রাশিয়া কোথায় থাকে? রাশিয়াকে তো ফেস করতে হবে জাপানকে ডাইরেক্টলি। তো ইউএস এর এই এফেক্টটা রাশিয়া সাথে সাথেই মেনে নিতে পারে না। তো রাশিয়া এখানে টালমাটাল পরিস্থিতিতে রয়েছে। বর্তমান পরিস্থিতিকে যদি তোমরা স্টাডি করো তাহলে তোমরা জানবে রাশিয়া কি ওপেন ইকোনমিতে বিলং করে? কি জানো তোমরা? রাশিয়ার ইকোনমি ওপেন না, ক্লোজড। রাশিয়ার ইকোনমি ক্লোজড। রাশিয়ার ইকোনমি ক্লোজ যেহেতু, তাই জন্য এই যে যত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে প্রত্যেকটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কিন্তু রাশিয়ার কমিউনিকেটিভ যে স্টেপটা সেটা অনেকটা কম হয়, বেশি হয় ইউএসএ আর চায়নার। ঠিক আছে, এবার এই মুভমেন্টে এখানে উইনস্টন চার্চিল, যিনি ব্রিটিশদের প্রাইম মিনিস্টার ছিলেন, তাহলে ইনি হলেন ইউএস এর রিপ্রেজেন্টেটিভ আর ইনি হচ্ছেন গিয়ে ব্রিটিশ। সো ব্রিটিশ আর্গিউড, এই ব্রিটিশদের এখানে ইউকে, তো এখানে কি হলো, এখানে চার্চিল আর্গিউ করলো for free and fair election leading to democratic regime in Central and Eastern Europe, especially Poland. Stalin, on the other hand, wanted Soviet sphere of influence in Central and Eastern Europe, standing with Poland in order to provide Soviet Union with geographical buffer zone between it and Western capitalist world. ভালো করে বোঝার চেষ্টা করো। সো এই যে এখন বর্তমানে ক্রিমিয়া ইস্যুটা রয়েছে, ক্রিমিয়া কার পার্ট? কার পার্ট? ক্রিমিয়া আগে আমরা ইউক্রেন, ক্রিমিয়া, এই যে ইস্যু, এগুলো কার পার্ট? এগুলো রাশিয়ার পার্ট ছিল। বাট ওর যে পজিশনটা কোথায়? পজিশনটা ইউরোপ ঘেঁষা। তো সমস্যাটা তো ওই কারণেই, ইউরোপের ওই যে জোনটা, ওই জোনটা রাশিয়া নিজের কন্ট্রোলে বরাবর রাখতে চেয়েছে, নিজের কাছে রাখতে চেয়েছে। এবার এই যে পয়েন্ট অফ ভিউ থেকে দেখো, আসল গন্ডগোল তো করেছে ইউকে, বাট থ্রু আউট দি ওয়ার্ল্ড ওয়ার তুমি কিন্তু ইউকে স্পন্টেনিয়াস ভাবে কমিউনিকেট করতে দেখবে না। কেন দেখবে না? কারণ হচ্ছে ইউকের কথা বলার জায়গা নেই। ইউকে যদি কথা বলে, ইউকে এমনি একটা মিডল পজিশনে ইউরোপের রয়েছে, ওকে আরো সরিয়ে দেওয়া হবে বা ওর জায়গায় অস্তিত্বই থাকবে না। তো এই জায়গা থেকে ইউকের যে স্ট্যান্ড পয়েন্টটা, ইউকে এখানে কি বলছে? ইউকে এখানে সিম্পল বলছে যে ডেমোক্রেটিক একটা রিজিন থাকা দরকার, যে লোককে কথা বলতে দাও, ভোটিং করো, ইলেকশন করো। এখানে সেন্ট্রাল ইস্টার্ন ইউরোপ, স্পেশালি পোল্যান্ড লোকেশনটাতে এখানে কমিউনিকেশন করো। স্ট্যালিন সোভিয়েত ইউনিয়নের রেসপেক্টে এবার বলছে যে না, আমার সেন্ট্রাল এন্ড ইস্টার্ন ইউরোপে পোল্যান্ডের পাশে আমরা আছি, ইন অর্ডার টু প্রোভাইড সোভিয়েত ইউনিয়ন একটা বাফার জোন হিসেবে কাজ করবে, ওই জায়গাটাতে পোল্যান্ডের কাছে আমি থাকবো। আচ্ছা,